কালকে কার্যত সাসপেন্ড, আর আজকে কি তাহলে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হতে পারে? যে ও একটা মসজিদ বানাতে গিয়েছিল, সেখানে ওকে জেলে পাঠিয়ে দিল। মানে জেল এর বাইরে হুমায়ুন আর জেলের ভেতরে হুমায়ুনের মধ্যে তফাৎ তৈরি হয়ে যেতে পারে। আজকে মানে বোতল থেকে জিন বেরিয়ে গেছে। আজকে হুমায়ুন কবিরের মতন জিনরা বোতল থেকে বেরিয়ে গিয়েছে, আপনি অস্বস্তিতে পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে শাস্তি দিয়ে হিন্দু ভোটারদেরকে বার্তা দিচ্ছেন, দেখো ভাই, আমি কিন্তু তোমাদের সাথেও আছি। হুমায়ুন কবিরের মতন লোককে কিন্তু শাস্তি দিয়েছি, মুসলমান নেতাকে শাস্তি দিয়েছি। যে তৃণমূল কংগ্রেস নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে, আদতেও তারা ধর্মনিরপেক্ষ। বারবার সেটা প্রমাণিত হচ্ছে যে নির্বাচনী রাজনীতিতে জেতার জন্য আপনারা এই হুমায়ুনদেরকে ব্যবহার করছেন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ব্যবহার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি পাবলিকলি কোনো জায়গায় বলেছিল যে হুমায়ুন তুমি এই কথা বলো না? সেদিন হুমায়ুন আপনার কাজে লেগেছে? হুমায়ুন তো পরিষ্কার অভিযোগ করছে কুণাল ঘোষের সময় গেলেন কি কারণে। তাহলে নিশ্চয়ই কুণাল ঘোষের কাছে এমন কোনো ওষুধ আছে, যেটা উনি কুণাল ঘোষ নিজেই বলেন যে আমার দেখাবো নাকি যে বলেন নাটক করে। তাহলে কোনো একটা জায়গায় তিনি কি ব্ল্যাকমেল হচ্ছেন? যে রাজ্যপাল কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের মানে তামাক মানে ইয়েতে হুক্কোতে তামাক খেয়েছেন, তাকে অ্যারেস্ট করো, তাকে হোম অ্যারেস্ট করো, এটা রাজ্যপাল বলতে পারেন না। রাজ্যপাল যে অবস্থানটা নিয়েছেন এটা এক্সট্রা কনস্টিটিউশনাল, এটা ইললিগাল। এবং রাজ্যপালের এই ধরনের আচরণ, আমি তুমি বলছি সংবিধান বিরোধী আচরণ। আপনার দল থেকে বেরিয়ে যাচ্ছে বা আপনাকে প্রশ্ন তুলছে, তখন কিন্তু আপনি সরব হয়ে গদ্দার কখনো বলছেন, মির্জাফর কখনো বলছেন, বা তাদেরকে পোকার সাথে তুলনা করছেন, যে চালে পোকা পড়লে পোকা ফেলে দিতে হয়। আজকে মুর্শিদাবাদের জনসভায় মুখ খুলছেন, মির্জাফর বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে চুপ করে থাকছেন কেন? ববি হাকিমদের মতন লোকদেরকে নিয়ে চুপ থাকছেন কেন? রীতিমতো দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো দল, একদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের চরম রাজনৈতিক উত্তেজনা এই মুহূর্তে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে, তিনি আলাদা দলও করবেন। তাহলে মুসলিম ভোট ব্যাংক, যেটা তৃণমূলের কোর ভোট ব্যাংক, তাতে কি কোথাও ছাপ পড়বে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, আমরা দেখেছি এতদিন এই আইএসএফ এর নওশাদ বলেছিল যে ডায়মন্ড হারবারে দাঁড়াবো, কিন্তু তিনি কোনো এফেক্ট ফেল, তিনি ডায়মন্ড হারবারে তিনি আর দাঁড়ালেন না, তিনি তার সিটটা প্রত্যাহার করে নিলেন। তারপর দেখা যাচ্ছে হুমায়ুন কবির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাল স্টেজ থেকে অনেক অসন্তোষ প্রকাশ করেছেন। কার্যত নির্দল হলে ভোট দেবেন না, এই দেবেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কি এই এই কোর ভোট ব্যাংক, যেটা তিনি চোখ বন্ধ করে নিয়েই পরীক্ষা দিতে নামে, সেটা কি হারানোর ভয় দেখছেন? দেখো, প্রথমত বলবো, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু এই হুমায়ুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রোডাক্ট। কংগ্রেস যখন করেছে হুমায়ুন কবির, আমি তো কখনোই দেখিনি হুমায়ুনকে উগ্র মুসলিমদের হয়ে কথা বলতে। কংগ্রেস দলটা যখন করেছে, অধীর চৌধুরীর নেতৃত্বে করেছে, তখন তো কখনোই দেখিনি সাম্প্রদায়িক রাজনীতি হুমায়ুন কবির সরাসরি করছে। এই তৃণমূল শাসনকালে, তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের প্রভাবে কবির আজকে যদি সাম্প্রদায়িকতার অভিযোগে অভিযুক্ত হন, তাহলে এটা তৃণমূলের সংস্কৃতির জন্য হয়েছে। কারণ তৃণমূলের সংস্কৃতি হুমায়ুন কবিরকে সাম্প্রদায়িক হতে সাহায্য করেছে। আমি একই কথা বলবো, আমি বিশ্বাস করি, আমি বহুদিন ববি হাকিমকে চিনি, ও আমায় চেনে। আহ, ববি হাকিম কখনো টুপি পরা মুসলিম হতে পারে বা ওই ধরনের কথা বলতে পারেন যে যারা অমুসলিম, তারা ভাগ্যহীন, তাদের দাওয়াতি ইসলামের মাধ্যমে সৌভাগ্যে আনতে হবে, এটা আমি বিশ্বাস করি না যে ববি হাকিম বলেছেন। তৃণমূলের যে রাজনৈতিক সংস্কৃতিটা তৈরি করেছে, সেই সংস্কৃতিতে ববি হাকিমও ধর্মনিরপেক্ষ ববি হাকিমকেও আমরা হারিয়েছি। ববি ধর্মনিরপেক্ষ ববি হাকিমকে হারিয়েছি, ধর্মনিরপেক্ষ হুমায়ুন কবিরকে হারিয়েছি। ফলে তৃণমূল যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মুখে বলছেন আমরা সকল ধর্মের আমরা সমন্বয়, আমরা সবাইকে নিয়ে চলি, এটা তো মুখের যে একদিকে বলছেন, আর পরক্ষণই বলছেন দাঙ্গার কথা, পরক্ষণই বলছেন মানে সাম্প্রদায়িক উত্তেজনার মতন ওয়ার্ড গুলো ইউজ করছেন, পরক্ষণেই তিনি বলছেন এনআরসির কথা, পরক্ষণেই তিনি সিএ এর কথা, পরক্ষণেই তিনি ভয় দেখানোর রাজনীতি। মানে একদিকে শুরুতে মধু মিশ্রিত আমরা সবাই
আমরা সকলের জন্য রয়েছি, আমরা ধর্ম নির্বিশেষে সবাই সমান, গির্জাও আমার কাছে যা, মন্দিরও তা, মসজিদও তা। সত্যি শুনতে ভালো লাগে। তার পরক্ষণেই এনআরসি, তার পরক্ষণেই গোষ্ঠীগত দাঙ্গা, তারপর পরক্ষণেই ডিটেনশন ক্যাম্প, এবং যে কায়দায় বলেন। এবং দেখো, এটা যেমন একটা দিক, আরেকটা দিক হলো যে সম্প্রতি হুমায়ুন কবিরের যে সাম্প্রদায়িক চেহারা আমরা দেখতে পেয়েছি, এটা তৃণমূল কংগ্রেসকে দলীয়ভাবে ব্যবহার করেনি। তৃণমূল কংগ্রেস তো সচেতনভাবে হুমায়ুন কবিরের ওই ইমেজটাকে, অধীর চৌধুরীকে পরাজিত করতে ব্যবহার করেছিল। তুমি আমায় বলো, পশ্চিমবাংলায় কি কোনো মুসলমান প্রার্থী পেত না? পশ্চিমবাংলায় কোনো তৃণমূল কংগ্রেসের নেতা ছিল না? পশ্চিমবাংলায় মানে এক বহরমপুর সিটে কেন গুজরাট থেকে ইউসুফ পাঠানকে উড়িয়ে আনতে হলো? কেন মানে বহরমপুরে যখন নির্বাচনী প্রচার আইপ্যাকের টিম সমেত তৃণমূল কংগ্রেস করছে, মানে প্রার্থীকে পরিচয় দিচ্ছে সাচ্চা মুসলমান, মক্কা মসজিদ মানে হজ ফেরত মুসলমান, মানে তিনি নমাজ 3 বার পড়েন, সরি 5 বার পড়েন, মানে মানে 70% মুসলিমরা, আপনাদের কোনো মানে বহরমপুর থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত এর আগে হয়নি। ফলে আপনারা কেন 70% হয়ে আপনারা নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন না? এই ল্যাঙ্গুয়েজ। এবং একই সাথে হুমায়ুন কবির যখন ওই 30-70-এর কথা বললো, 30% হিন্দুরা আছে, 70% মুসলিমরা, এবং 30% হিন্দুদের 70% মুসলিম জলে মানে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারে, ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারে। এই যে ল্যাঙ্গুয়েজ গুলো, তখন কিন্তু মানে মুসলিম ভোটের পোলারাইজেশনের জন্য তখন তো মানে কাজে লেগেছে, অধীর চৌধুরীকে পরাজিত করতে কাজে লেগেছে। তখন তখন মমতা বন্দ্যোপাধ্যায় সমেত অভিষেক মানে কয়জন কথা বলেছেন? কালকে হুমায়ুন কবির বললেন, পরবর্তী পর্যায়ে অভিষেক বলেছে, কিন্তু সেটা তো জয়ী হয়ে যাওয়ার পরে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পাবলিকলি কোনো জায়গায় বলেছিল যে হুমায়ুন তুমি এই কথা বলো না? সেদিন হুমায়ুন আপনার কাজে লেগেছে? হুমায়ুন তো পরিষ্কার অভিযোগ করছে যে যোগী আদিত্যনাথ যখন আসলো, তখন বিজেপির যোগী আদিত্যনাথ যখন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আক্রমণ করলো এবং মানে মুসলিমদের আক্রমণ করেছে, তখন আমাকে মানে ও পরিষ্কার যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ব্যবহার করেছে, ঢাল হিসেবে ব্যবহার করেছে, এবং তখন সে উগ্র মুসলিমদের প্রতি বার্তা দিতে গিয়ে ওই 30% মানে হিন্দুকে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন। ফলে সেই দিন কিন্তু মুসলিম ভোটের পোলারাইজেশন করে অধীর চৌধুরীকে পরাজিত করবার জন্য হুমায়ুনকে আপনি ব্যবহার করেছেন। আপনি যেমন করে ব্যবহার করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বারবার আইন হাতে নিয়েছে, এমনকি সম্পত্তি যে 3 তালাকের সময় আমি দেখেছি আইন হাতে নিয়েছেন। এই সম্পত্তি যখন ওয়াকফ মানে আইনের বিরোধিতা করে উনি কলকাতা অচল করেছিলেন, তখন তিনি হুমকি দিয়ে বলেছিলেন যে কলকাতা অচল করে দিতে পারি আমরা যদি মনে করি। আপনি কেন তখন ব্যবস্থা নেননি? তার কারণ তখন মুসলিমদেরকে ছেড়ে দেখেছিলেন, মুসলিমদেরকে বার্তা দিয়েছেন যে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরাও আছি। সেই কারণে কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরেও একজন ক্যাবিনেট মন্ত্রী আপনার মন্ত্রিসভায় থেকে যায়, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরী বহাল তবিয়তে থাকে একেবারে। ফলে এই রাজনৈতিক সংস্কৃতি আপনার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মানে বোতল থেকে জিন বেরিয়ে গেছে। আজকে হুমায়ুন কবিরের মতন জিনরা বোতল থেকে বেরিয়ে গিয়েছে, আপনি অস্বস্তিতে পড়ছেন। আর একই সাথে আপনাকে বলতে চাই, কলকাতার বুকে আপনার অত্যন্ত প্রিয় মানুষ, আপনি তাকে দুটো পদ গুরুত্বপূর্ণ দিয়েছেন, মহানাগরিকের পদ, আরেকদিকে হলো নগর উন্নয়ন দপ্তরের পদ। সেই রকম একজন মানুষ মানে যিনি সরকারি পদে আছেন, তিনি কি করে বলেন যে যারা অমুসলিম তারা ভাগ্যহীন? মানে তাদেরকে দাওয়াতে ইসলামের মধ্য দিয়ে সৌভাগ্যে ফেরাতে হবে। আপনি সেই সময় জন মানে সমক্ষে দাঁড়িয়ে সমালোচনা করেছিলেন, ব্যবস্থা নিয়েছিলেন। একটা সরকারি পদে থাকা মানুষ কি করে এই বিভাজনটা করে? দিনের পর দিন সেটা নিয়ে যখন মানুষ সমালোচনা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ খুলেন না কেন? আপনি আজকে হুমায়ুন কবিরকে নিয়ে পরোক্ষভাবে মুখ খুলছেন, আজকে মুর্শিদাবাদের জনসভায় মুখ খুলছেন, মির্জাফর বলছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে চুপ করে থাকছেন কেন?
ববি হাকিমদের মতন লোকদেরকে নিয়ে চুপ থাকছেন কেন? অর্থাৎ আপনার রাজনীতি সংখ্যালঘুদের বার্তা দেওয়ার প্রশ্নে হোক, সংখ্যালঘু ভোটটাকে কনসলিডেট করবার প্রশ্নে হোক, সংখ্যালঘুদের মানে আপনার পক্ষে আনার প্রশ্নে হোক, যখন যে নেতাগুলোকে আপনি ব্যবহার করছেন তখন তাদের প্রতি কিন্তু নীরব থাকছেন। যখন আপনার দল থেকে বেরিয়ে যাচ্ছে বা আপনাকে প্রশ্ন তুলছে, তখন কিন্তু আপনি সরব হয়ে গদ্দার কখনো বলছেন, মির্জাফর কখনো বলছেন, বা তাদেরকে পোকার সাথে তুলনা করছেন, যে চালে পোকা পড়লে পোকা ফেলে দিতে হয়। আরেকটা বিষয় আমরা দেখলাম, হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করারই হতো, তাকে ডেকে ডিএম সকালে ডেকে তাকে স্টেজ থেকে তাকে অপমান করে মানে সাসপেন্ড করে দেওয়া হলো। মানে আমি বলছি এই রাজনীতি আমরা তো কখনো দেখিনি। ধরুন আপনাকে সাসপেন্ডের প্রক্রিয়া চলছে, তাহলে তো আপনাকে ডিএম কেন ফোন করবে, কেন জানাবে? সরকারি ভাবে তাকে জানাচ্ছে, আমন্ত্রণ করছে। না, সেটা তো দেখো মানে একটা শিষ্টাচারের প্রশ্ন তুমি রাখতেই পারো, যে একদিকে আমন্ত্রণ হচ্ছে, আরেকদিকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কতটুকু শিষ্টাচার সেটা প্রশ্ন। কিন্তু সেটা সেটা তো একটা দিক। আরেকটা দিক হলো যে দেখো, যেটা আমরা কনসার্ন, যেটা আমরা বলছি, যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দল, তার নেতারা একদিকে ঐক্যের কথা বলবে, আরেকদিকে মুসলিম ভোটটাকে নিশ্চিত করবার জন্য বারবার ওই এনআরসি, সিএ, ডিটেনশন ক্যাম্পের কথা বলে তাদেরকে ভয় দেখাবে। সিএ, এসআইআর নিয়ে কি করছে? ভয় দেখাচ্ছে। ফলে এইটা কিন্তু আমি তোমায় বলছি একটা আলাদা। দেখো, বিজেপি একটা হিন্দুত্ববাদী পার্টি, ঘোষিত পার্টি, যে হিন্দুদের জন্য যে দল তার নাম হলো বিজেপি। কিন্তু যারা সেকুলার বলে, যে তৃণমূল কংগ্রেস নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে, আদতেও তারা ধর্মনিরপেক্ষ। বারবার সেটা প্রমাণিত হচ্ছে যে নির্বাচনী রাজনীতিতে জেতার জন্য আপনারা এই হুমায়ুনদেরকে ব্যবহার করছেন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ব্যবহার করছেন। আবার যখন আপনার মনে হচ্ছে যে না, ঠিক মতন নয়, তবে এখানে ছুঁড়ে ফেলছে নাকি এটা প্ল্যান্টেড, এটা নিয়ে আমার কিন্তু একটা ভিন্ন মত আছে। সেটা এই, ডেফিনেটলি হুমায়ুন কবির অস্বস্তি দিতে পারে। ধরো হুমায়ুন কবির যদি মুর্শিদাবাদে মানে দল, আলাদা দল করে, তাহলে মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, মালদার একটা অংশে কিন্তু কিছুটা হলেও তিনি ভোট কাটতে পারেন। বিশেষ করে ভরতপুরের রেজিনগর, এই সমস্ত এলাকাগুলোতে যে বিধানসভা ক্ষেত্রগুলো আছে, বড়োয়া, সেই সমস্ত জায়গায় অবশ্যই কিছুটা প্রভাব ফেলতে পারবেন। কতটুকু ফেলবেন এতটুকু আমি পরিষ্কার বলতে পারবো না, কিন্তু যতটুকু ফেলে, তাহলে উত্তর মালদা বা মুর্শিদাবাদে 22টা সিট, আহ, এবং তোমার গিয়ে উত্তর নদিয়াতে যদি দেখো, তাহলে এই সব মিলে ওই 30-35টা সিট, এবং পূর্ব বর্ধমানে কয়েকটা সিটে কিন্তু ও প্রভাব ফেলতে পারে। এবং যদি ধরি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতনই যদি ধরি, 2 থেকে 3% ভোট পায় নির্দল হয়ে দাঁড়িয়ে, কারণ ও তো আর দলীয় স্বীকৃতি পাবে না ইলেকশন কমিশনের কাছে, ওকে নির্দল হয়েই দাঁড়াতে হবে। আম চিহ্ন, জাম চিহ্ন, ঝাড়ু চিহ্ন, মোমবাতি চিহ্ন, জোড়া পাতা, এগুলো নাম। বা আইএসএফ বা আহ, এদের সাথে একটা জোট মানে জোট করে যদি দাঁড়ায়, তাহলে কি হবে? আইএসএফ এর নির্দিষ্ট প্রতীক নেই। আইএসএফ এর সাথে যদি দাঁড়ায়, বা মিমের সাথে যদি দাঁড়ায়, বিরাট কোনো পরিবর্তন হবে তা আমি মনে করি না। কিন্তু দেখো, যে 2-3% যদি ভোট হয়, সেই ভোটটা পুরোপুরি তৃণমূলের থেকেই যাবে। কারণ এই 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 হুমায়ুন কবির যে অবস্থান নিয়েছে, তিনি কেবলমাত্র মুসলমান ভোটটাই পাবেন। ফলে মুসলমান যদি 2% লোকও মানে মানে তাকে ভোট দেয়, অর্থাৎ হুমায়ুন কবিরকে ভোট দেয়, বা তার জোট সঙ্গীকে ভোট দেয়, সেই ভোটটা তো অ্যাকচুয়ালি হুমায়ুন কবির না থাকলে তৃণমূল পেত। মানে কারণ মুসলমানরা তো আর বিজেপিকে ভোট দেয় না, ফলে তৃণমূল কংগ্রেস পেত। ফলে তৃণমূল কংগ্রেসের 5,000, 10,000, 20,000 হলেও লস হবে, বা 2%, 3% ভোট লস হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অ্যাট দি সেম টাইম তোমায় বুঝতে হবে, তৃণমূল কংগ্রেস কিন্তু হুমায়ুন কবিরকে মানে সাসপেন্ড করে, তাকে বহিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তাও দিতে চাইছেন, যে হিন্দুদের মানে দেখো, হিন্দু ভোটের যে একটা পোলারাইজেশন বিজেপির পক্ষে হয়ে গেছে, সেটা কয়েকটা নির্বাচনে প্রমাণিত। 2019 সালে যদি দেখো, তাহলে 56% হিন্দু ভোটার বিজেপির পক্ষে ছিল। 2021 সালে 54% হিন্দু ভোটার বিজেপির পক্ষে ছিল। 2024 সালে লোকসভা নির্বাচনে প্রতি 100 জন হিন্দুদের মধ্যে 55 জন হিন্দু
বিজেপির পক্ষে ভোট দিয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিজেপি বড় ধরনের ব্রেক থ্রু করতে পারছে না, মানে অর্থাৎ তৃণমূলকে সরাসরি পরাজিত করতে পারছে না। বিজেপি এই 38% থেকে 40%-এর মধ্যে ভোটে ঘোরাফেরা করছে। তাহলে বিজেপির চাই অতিরিক্ত ভোট, বা যে ভোটটা পাচ্ছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে ভোট তৃণমূলকে কমানো। সেই ক্ষেত্রে হুমায়ুন কবির যদি ভোটে দাঁড়ায় বা সে যদি অ্যালায়েন্স তৈরি করে, সে বলছে 130-35টা সিটে দাঁড়াবো, তাহলে ওই 130-35টা সিটে যতটুকু ভোট সে পাবে সেটা অবশ্যই মুসলমান ভোট পাবে, এবং অবশ্যই সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপক্ষে যাবে, অর্থাৎ তৃণমূল পক্ষে। না, সবটা হবে আমি বলছি না, কিন্তু আমি বলছি যতটুকু হবে তাতে 2-4টা মার্জিনাল সিটে এফেক্ট হয়ে যেতে পারে। মানে অর্থাৎ মানে মুসলিম প্রধান এলাকাগুলোতে, যেখানে হিন্দু মুসলিমের রেশিও ধরো 50-55 আছে, মানে হিন্দুরা হয়তো 50 বা 55 আছে, বাদ বাকি মুসলিম আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু 2% মুসলিম ভোটও যদি মানে কোনো একটা দল পায় বা হুমায়ুন কবির পায়, সেটা অবশ্যই সেই কয়েকটা আসনে কিন্তু প্রভাব তৈরি হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভাই, হিন্দু ভোটের একটা পোলারাইজেশন ঘটে গেছে, আর যাতে না ঘটে তার জন্য একটা বার্তা দাও। সেই কারণেই তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করার কথা বলেন, বা দুর্গার আঙ্গনের কথা বলেন কলকাতাতে, অথবা তুমি এই যে দীঘাতে 550 কোটি টাকা খরচা করে যে জগন্নাথ মন্দির তৈরি করা হলো, একটাই উদ্দেশ্য যে ভাই ওভারডোজ হয়ে গেছে, ওভারডোজ হয়ে গেছে। অর্থাৎ যে যে তোমার কি মুসলিম ভোটটাকে নিশ্চিত করবার জন্য, অর্থাৎ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে তো তৃণমূল কংগ্রেসের প্রভাব ছিল না, কংগ্রেসের প্রভাব ছিল। কংগ্রেসের থেকে তৃণমূলে আনতে গিয়ে ওভারডোজ হিসাবে তোমার কি ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা, তারপরে ওবিসি ক্যাটাগরিতে মুসলমানদেরকে আনা, সংরক্ষণ দেওয়া, বিভিন্ন স্কলারশিপে তাদেরকে গুরুত্ব দেওয়া, এলাকাগুলোতে ললেসনেস রাখা, মানে এই সমস্ত কিছু করে, বা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে গুরুত্ব না দিয়ে মিটিং মিছিলে হাঁটানো, বা বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেওয়া, এই সমস্ত করে মুসলিমদেরকে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। এবং এইটা দেখা যাচ্ছে যে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে। অবশ্যই কয়েকটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, বিশেষ করে 21 সালের নির্বাচনে তো প্রায় 100 জন মুসলমানের মধ্যে 95 জন মুসলমানই, না সরি, 92 জন মুসলমান ভোট দিয়েছিল তৃণমূলের পক্ষে। মনে আবারও বলছি, সংখ্যাটা মাথায় রাখো, প্রতি 100 জনের মধ্যে 92 জন ভোট দিয়েছিল তৃণমূলের পক্ষে মুসলমানরা। ফলে মুসলিম কনসলিডেশন হয়ে গেছে। আর এসআইআর এর পর আমি মনে করি মুসলমানরা এক কাট্টা হয়ে তৃণমূলকেই ভোট দিবে। কিন্তু তার মধ্যেও যদি 2-3% ভোট যদি হুমায়ুন কবির কাটেন, সেটা কয়েকটা সিটে প্রভাব পড়তেই পারে। এবং একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে শাস্তি দিয়ে হিন্দু ভোটারদেরকে বার্তা দিচ্ছেন, দেখো ভাই, আমি কিন্তু তোমাদের সাথেও আছি, হুমায়ুন কবিরের মতন লোককে কিন্তু শাস্তি দিয়েছি, মুসলমান নেতাকে শাস্তি দিয়েছি, ফলে আমি কিন্তু মানে সবাইকে নিয়ে চলি, এই এই আমি সেকুলার, আমি সবাইকে নিয়ে চলি, এই বার্তাটা দেওয়ার অবশ্যই তিনি চেষ্টা করছেন। কিন্তু আমি তোমায় বলছি যে এটা কতটুকু কার্যকারী হবে কি হবে না, সেটা এখনই বলা মুশকিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ডেসপারেট যে ফার্দার যাতে হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপির পক্ষে না যায়, কারণ হিন্দু ভোটের পোলারাইজেশন যদি আরো যেতে থাকে, তাহলে বিজেপি একটা ক্লোজ ফাইট দিয়ে দিবে। ফলে সেইখান থেকে আটকানোর জন্যই তিনি মহাকাল মন্দিরের কথা বারবার বলছেন। যে তারপরে তুমি মানে সেকুলার ভাবনা, বা মানে এই মানে মন্দিরের রাজনীতি তিনি নেমেছেন। আর একইভাবে তিনি কিছু মুসলিম নেতাদেরকে বার্তা, মানে বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হিন্দু ভোটারদেরকে বার্তা দিচ্ছেন, দেখো আমি মুসলিম নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আজ গুরুত্বপূর্ণ সময়, আজকে কার্যত আমরা দেখেছিলাম রাজ্যপাল রাজ্যকে চিঠি দিয়েছিল যে হুমায়ুন কবিরকে হোম অ্যারেস্ট করতে। তাহলে কি হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা হতে পারে? আর রাজ্যপালকে কেন কাজে লাগাচ্ছে রাজ্য, সেটাও একটু আমরা আপনার থেকে জানতে চাই। প্রথমত, রাজ্যপালের কোনো এখতিয়ার নেই এই ধরনের কথা বলার। রাজ্যপাল সরাসরি কোনো একজন ব্যক্তিকে হোম অ্যারেস্ট করবার কথা বলছেন, আইন শৃঙ্খলা কি রাজ্যপালের অধীনে নাকি? রাজ্যপাল তো সংবিধানটাকে লঙ্ঘন করে এই কথা বলছেন। দেখো, একটা কমিউনিটির জায়গা থেকে বলতেই পারেন যে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা রাজ্য সরকার করবেন, আপনি মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রত্যাশা করছি যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করবেন। কিন্তু একটা স্পেসিফিক ব্যক্তি,
হুমায়ুন কবির তাকে অ্যারেস্ট করো, তাকে হোম অ্যারেস্ট করো, এটা রাজ্যপাল বলতে পারেন না। রাজ্যপাল যে অবস্থানটা নিয়েছেন এটা এক্সট্রা কনস্টিটিউশনাল, এটা ইললিগাল, এবং রাজ্যপালের এই ধরনের আচরণ তুমি বলছি সংবিধান বিরোধী আচরণ। তিনি কখনোই বলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের মানে তামাক মানে ইয়েতে হুক্কোতে তামাক খেয়েছেন। তিনি আসার পরেই তিনি ওই হাতে খড়ি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। বিরোধী নেতারা পর্যন্ত তার মানে কাছে যান না। শুভেন্দু অধিকারী পর্যন্ত, যে শুভেন্দু অধিকারী জগদীপ ধনকর থাকাকালীন নিয়মিত যেতেন, গার্জিয়ান হিসাবে তাকে মানতেন, সাংবিধানিক প্রধান হিসেবে মেনে তার কাছে পরামর্শ চাইতেন, সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে এই আনন্দ বোসের কাছে যান না, এবং খুব সচেতন ভাবে তাকে অ্যাভয়েড করেন বিজেপির সমস্ত নেতারা। ফলে তিনি না বিরোধীদের ভাবনা চিন্তা কে মানুষের সামনে তুলে ধরতে পারেন, না তিনি শাসক দলের সাথে সংবিধান মোতাবেক কাজ করতে পারেন। ভারত মানে পশ্চিমবাংলার রাজনীতিতে এইরকম একটা ডাইসি এই ধরনের একজন রাজ্যপাল এই প্রথম। আমি তোমায় বলছি এই রাজ্যপাল সবচেয়ে দুর্বলতম রাজ্যপাল, সংবিধান বহির্ভূত কাজ করে অভ্যস্ত রাজ্যপাল, যেভাবে উপাচার্যদের নিয়োগ করেছিলেন এককভাবে, মানে তো এটা ভাবা যায় না যে রাজ্যের একটা নির্বাচিত সরকার আছে, সেই সরকারের মতামত না নিয়ে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে না, এটা রাজ্যপালের কাজ নয়, একতরফা ভাবে তিনি উপাচার্য নিয়োগ করতে পারেন না। তিনি মানে 24-এর লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে বলে উঠলেন আমি ভিজিবল কমিশনার, ইনভিজিবল কমিশনার, অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় না মোবাইল কমিশনার, আমি মোবাইল কমিশনার। পরে ইলেকশন কমিশন এক চিঠি দিয়ে এমন গুতো দিয়েছে যে উনি চুপচাপ রাজভবনে আটকে ছিলেন। আমি একটাই এবং জিনিস একে এই ক্ষেত্রে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে কথাটা বললেন, এটা মানে সত্যি বলতে কি আমি জানি না তৃণমূলের কথা কিনা, কারণ উনি যেভাবে আমি লক্ষ্য করলাম মানে ওই কুণাল ঘোষ ওই ভিডিও দেখানোর পরে বা হুমকি দেওয়ার পরে দিল্লিতে যে ঘটনা, যেটা নিয়ে তৃণমূল সরব ছিল, তারপরেই যেই না ও মানে ওই ভিডিও প্রসঙ্গ আসে, তখনই দেখি রাজ্যপাল মিউ মিউ করে ওঠে। এবং আমি জানি না সেই কারণেই কুণাল ঘোষের পুজোতে উদ্বোধন করতে গেছিলেন বা কুণাল ঘোষকে দেখতে গেছিলেন কিনা। বহু তাবর তাবর নেতারা অসুস্থ হলে তো তিনি যান না, কুণাল ঘোষের সময় গেলেন কি কারণে? তাহলে নিশ্চয়ই কুণাল ঘোষের কাছে এমন কোনো ওষুধ আছে, যেটা উনি কুণাল ঘোষ নিজেই বলেন যে আমার দেখাবো নাকি দেখাবো নাকি, যে বলেন নাটক করে। তাহলে কোনো একটা জায়গায় তিনি কি ব্ল্যাকমেল হচ্ছেন? এবং সেই জন্যই কি তৃণমূল কংগ্রেসের যখন ক্রাইসিস হয়, সেই ক্রাইসিস গুলোকে ওভারকাম করবার জন্য তিনি উদ্যোগ নেন। হুমায়ুন কবির কে হাউস অ্যারেস্ট করার কোনো এখতিয়ার, বলার এখতিয়ার রাজ্যপালের নেই। তিনি তাহলে কেন আগ বাড়িয়ে বললেন? তিনি কি অনেক আগে তাহলে কি তৃণমূল কংগ্রেসের তোমার গিয়ে ইয়েতে দ্বারা প্রভাবিত হয়ে বললেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস যা চাইছিল সেই অনুযায়ী তিনি কাজ করলেন? তাহলে তৃণমূল কংগ্রেসের হুকোতে তিনি টান দিলেন? এই প্রশ্নগুলো কিন্তু দিনের শেষে আসবে। কিন্তু আমি বলবো রাজ্যপালের উচিত সংবিধান মোতাবেক চলা। হঠাৎ করে একজন ব্যক্তি কনটেক্সটে তিনি মন্তব্য করলে মনে হবে যেন এক্সিকিউটিভ সরাসরি আইন প্রয়োগ করতে নেমে গেছেন, যেটা সংবিধান তাকে একেবারেই দেয়নি। কালকে কার্যত সাসপেন্ড, আর আজকে কি তাহলে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হতে পারে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটুকু চিনি, উনি চেষ্টা করবেন সাপও যাতে মরে, লাঠিও যাতে মানে লাঠিও যাতে না ভাঙে, সাপ মরা লাঠি না ভাঙায় দুটো একসাথে উনি দেখবেন। সুতরাং সেইখানে বা জলেও নামবেন কিন্তু পা ভেজাবেন না, এরকম একটা জায়গা তৈরি করবার চেষ্টা করবেন। হুমায়ুন কবিরকে একদিকে বার্তা দিবেন, কারণ উনি জানেন যে হুমায়ুন কবির দল তৈরি করলে যতটুকু লস তারই হবে। ফলে হুমায়ুন কবিরকে বার্তা দেবেন। দেখো, এখন ইতিমধ্যেই হুমায়ুন কবিরের অভিযোগ তুলছেন, রাজ্য প্রশাসন নেমে গেছে, পুলিশ প্রশাসন নেমে গেছে, তার কর্মী সমর্থকদের অ্যারেস্ট করা, হয়রানি করা, এগুলো শুরু হয়ে গেছে। এটা এটা আরো বাড়বে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে নওশাদ সিদ্দিকীকে যখন ওই অন্যায়ভাবে ওইভাবে অ্যারেস্ট করা হলো, তারপরে কিন্তু নওশাদের একটা পর্যায় পর্যন্ত, অর্থাৎ ডায়মন্ড হারবারের ওই ঘোষণা বা ওখানে কন্টেস্ট না করা, হ্যাঁ না করা, যদি না মানে যদি ওখানে কন্টেস্ট করতে যেতেন, হারলেও বলতো যে নওশাদ সিদ্দিকী জেল থেকে ফিরে আসছে কিন্তু মুসলমান মানুষরা
মানে তার সাথে সংযোগ তৈরি করতে পেরেছিল। এবং নওশাদ সিদ্দিকীকে জেলে পাঠানো হয়েছে, একটা মুসলমান ধর্মগুরুকে জেলে পাঠানো হয়েছে, সেটা নিয়ে কিন্তু মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল সরকারের বিরুদ্ধে। ফলে নওশাদ নিজের মানে যদি ভুল না করতো, তাহলে তার ওই জনপ্রিয়তা আরো বাড়ার সুযোগ ছিল শুধু জেল যাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যদি হুমায়ুন কবিরকে জেলে পাঠান, তাহলে সব মুসলমান মমতার পক্ষেও কথা বলবে আমার মনে হয় না। কিছু কিছু মুসলমান অবশ্যই মানে এই প্রশ্নটা তুলবে যে ও একটা মসজিদ বানাতে গিয়েছিল, সেখানে ওকে জেলে পাঠিয়ে দিল। এই একটা আবেগ কাজ করতে পারে। ফলে সেই অঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায় কষবেন মানে একে জেলে পাঠানোর ব্যাপারে, হুমায়ুন কবিরকে, যে আমার জেলে পাঠালে আমার কি লাভ, জেলে না পাঠালে আমার কি লাভ, সেই অঙ্কটা কষেই অবশ্যই হুমায়ুন কবিরকে তিনি জেলে পাঠাবেন কি পাঠাবেন না সিদ্ধান্ত নিবে। কিন্তু আমি বলবো পাঠালেও বিপদ, না পাঠালেও বিপদ। পাঠালেও বিপদ এই কারণে মুসলিমদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হতে পারে একাংশের মধ্যে, সবার মধ্যে হবে তা আমি বলছি না, একাংশের মধ্যে হতে পারে, যেটা তৃণমূলের পক্ষে আরো ক্ষতি করতে পারে। 2-3%টাকে 5%-এ নিয়ে যেতে পারে হুমায়ুন কবির জেলে থাকলে। কারণ মুর্শিদাবাদের মানে অভিজ্ঞতা বলে জেল থেকে কিন্তু ভয়ঙ্কর মানে জয়ের সম্ভাবনা থাকে। মানে অধীর চৌধুরীকে জেলে বসেই কিন্তু জয়ী তিনি হয়েছিলেন, এবং হুমায়ুন কবির জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন। একইভাবে আমি তোমায় বলবো, হুমায়ুন কবির জেলে আছেন, তাহলে তার সেন্টিমেন্ট কিন্তু ভরতপুরে তৈরি হতে পারে, এবং সেইটাকে কেন্দ্র করেই কিন্তু জয় হতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই অঙ্ক কষবেন যে ছাড়া হুমায়ুন মানে জেলের বাইরে হুমায়ুন আর জেলের ভেতরের হুমায়ুনের মধ্যে তফাৎ তৈরি হয়ে যেতে পারে। আবার যদি একেবারেই কিছু ব্যবস্থা না নেন, তাহলে এই প্রশ্নটা উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্লেইং টু গ্যালারি করার জন্যই হুমায়ুন সম্পর্কে বলছে, জনসভায় বক্তব্য রাখার জন্যই বলছে, কোনো আইনি ব্যবস্থা তো নিতে পারছে না বা কোনো উদ্যোগ তো নিতে পারছে না। ফলে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি তোমায় বলছি দিনের শেষে যে জিন তিনি তৈরি করেছিলেন, সেই জিন কিন্তু বোতল বন্দি ছিল এতদিন, এবার কিন্তু বোতল থেকে বেরিয়ে এসছে। ফলে হুমায়ুন কবির হোক, সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, ববি হাকিমরা হোক, যাদের যাদের মাধ্যমে রাজনীতি করে মুসলিম ভোটটাকে নিশ্চিত করেছেন, আজকে তারা যখন স্বাধীনভাবে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্বে তাতে বিপন্ন হয়ে পড়ছে।